দাও গো গিন্নি, দাও থলিটা দাও, বাজার করে আনি। গোপাল দাদু, গোপাল দাদু, শিগগিরই চলো। কোথায় যাবো? আরে সকালবেলায় তুই এমন হাঁপাতে হাঁপাতে এলি কেন? হ্যাঁ, খুব বিপদ গোপাল দাদু। কাল দুপুর থেকে পুচকের খুব জ্বর। শেষ রাত থেকে ওর ঘাড়টা কেমন শক্ত হয়ে গেছে। সে কি রে? পুচকের কোনো জ্ঞানও নেই। চলো চলো, একবার আমাদের বাড়ি চলো। বাবা একদিন হলো শহরে গেছে, মা তাই খুব কান্নাকাটি করছে। তাহলে তো খুব বিপদ। চল তো দেখি। গিন্নি আমি আসছি। তুমি এগো, আমি ঘর দোর বন্ধ করে আসছি। চল চল চল। ও পুচকে, চোখ খোল বাবা, একবার চোখ খোল। কি হয়েছে পুচকে? দেখো না গোপাল দাদা, কাল দুপুর থেকে হু হু করে জ্বর বাড়তে লাগলো। কত জল পট্টি দিলাম, কতবার মাথা ধুইয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এরপর শেষ রাত থেকে হাত পা ঘাড় কেমন শক্ত হয়ে যাচ্ছে। এতবার ডাকছি কিন্তু চোখ খুলছে না। কি হবে গোপাল দাদা? রাজবৈদ্যকে খবর দিয়েছিলে? ভোর বেলাতেই ফুটি ডাকতে গিয়েছিল। কিন্তু কাল রাত থেকে সেখানেও খুব ভিড়। পুচকের মতো জ্বর নিয়ে অনেকেই সেখানে এসে হাজির। তাই রাজবৈদ্য বলেছেন ওনার বাড়ি নিয়ে যেতে। এত রোগী সামলে উনি আসতে পারবেন না। বাবা, এ হলো কি কৃষ্ণনগরে? একদিনে এতগুলো লোককে একই জ্বরে ধরলো। শোনো পুটির মা, তাহলে তার বসে থাকলে চলবে না। চলো চলো চলো, এক্ষুনি পুচকেকে রাজবৈদ্যর বাড়ি নিয়ে যেতে হবে। তোমরাও এসো আমার সঙ্গে। বাড়ির লোক কে আছো? শোনো, এই বটিকাটা দিয়ে দিলাম, কেমন? 1 ঘন্টা অন্তর অন্তর এই একটা করে খাওয়াবে, আর কেমন থাকে সেটা কাল এসে খবর দেবে, ঠিক আছে? পরের রুগীকে নিয়ে এসো। বাবা, এত ভিড়, এ তো যেন মহামারী। কি ব্যাপার গোপাল? দেখো না রাজবৈদ্য, কাল দুপুর থেকে আমাদের পুচকের ধুম জ্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর দিদি পুটি তো সকালবেলাতেই আমার কাছে এসেছিল, কিন্তু কি করব বলো, দেখতেই তো পাচ্ছ আমার এখানে এত রুগীর চাপ, তাই তো আমি। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেই জন্য পুচকেকে তোমার কাছে নিয়ে এলাম। দাও দাও, এই সামনের এই মাদুরটাতে ওকে শুইয়ে দাও। হ্যাঁ, শুইয়ে দাও। কি ব্যাপার, গোপাল না হয় রোজ রাজসভায় আসতে দেরি করে, কিন্তু রাজবৈদ্যের আজ আবার কি হলো? এদিকে রাজসভা তো শেষ হতে চলল। কি আবার হবে মহারাজ? আসলে আমার মনে হয় গোপালের হাওয়া রাজবৈদ্যের গায়েতেও লেগেছে, তাই কাজে ফাঁকি দিতে শুরু করেছে। তাই নাকি মন্ত্রী মশাই? আপনি কি জানেন কাল থেকে অনেক লোক অজানা এক জ্বরে কাহিল হয়ে পড়েছে? দলে দলে লোক এসে রাজবৈদ্যর বাড়িতে হত্যে দিয়ে পড়ে আছে। কি বলছো কি গোপাল? হ্যাঁ মহারাজ, খাওয়া নাওয়া সব ছেড়ে রাজবৈদ্য একলা হাতে সবকিছু সামাল দিয়ে যাচ্ছে। মন্ত্রী, তুমি এসবের কিছুই জানতে না? না, মানে তা গোপাল, এখন পরিস্থিতি কেমন? মহারাজ, অক্লান্ত পরিশ্রম করে রাজবৈদ্য অনেকটা সামাল দিয়ে এনেছে। তবে মহারাজ, নতুন করে লোকজনেরা আবার ওই অজানা জ্বরে আক্রান্ত হয়ে পড়লে কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। গোপালের সব কিছুতেই বাড়াবাড়ি। চলো গোপাল, চলো, আমি নিজে তোমার সঙ্গে গিয়ে সব কিছু দেখে আসবো। তাহলে তো খুবই ভালো হয় মহারাজ। আপনি কি দাঁড়ালে রোগীদের পরিবার আর রাজবৈদ্য সকলেই মনের মধ্যে বেশ একটা বল পাবে। চলুন মহারাজ, আমিও আপনার সঙ্গে যাব। থাক, তোমাকে আর বোঝার ওপর শাকের আঁটি হয়ে যেতে হবে না। যাও যাও, নিজের বাড়ি গিয়ে আরাম করো। অপদার্থ একটা। কিরে কিরে দাদু ভাই, এখন কেমন লাগছে? হ্যাঁ, গোপাল দাদু কোথায়? এই তোর মতো অনেকেই তো জ্বর নিয়ে রাজবৈদ্যর বাড়ি গেছে। তোদের দাদু তাই সেখানেই থেকে গেছে। নে পুচকে, এই ওষুধটা খেয়ে নে। আমার খুব খিদে পাচ্ছে, আমি মাছের ঝোল দিয়ে একটু ভাত খাবো। খাবি দাদা, খাবি। সোনা মুখ করে আজকের দিনটা দুধ সাবু আর ওষুধ খেয়ে নে। জ্বর একেবারে ছেড়ে গেলে কাল তোর দাদুকে বাজার পাঠিয়ে আমি নিজের হাতে তোর জন্যে মাগুর মাছের ঝোল রেঁধে নিয়ে আসবো। হ্যাঁ, শুনলি তো,
তোর দিদা মাগুর মাছের ঝোল রেঁধে নিয়ে আসবে, আর সেইটা খেতে গেলে জ্বরটা তো পুরোপুরি সারিয়ে ফেলতে হবে। আর তার জন্য কি করতে হবে? আবার ওষুধ খেতে হবে? খেতে তো হবেই দাদা। দাও দাও পুটির মা, ওষুধটা খাইয়ে দাও তো দেখি। তোমাকে আর উঠে দাঁড়াতে হবে না রাজবৈদ্য, যেমন সেবা করছো করে যাও, করে যাও। দেখছেন তো মহারাজ, মানুষগুলোর অবস্থা। হ্যাঁ, আরে গোপাল আমাকে সব বললো বলেই তো ছুটে এসেছি। কিন্তু এই চড়া রোদের মধ্যে জ্বরে আক্রান্ত মানুষগুলো যদি এভাবে অপেক্ষা করতে থাকে, তাহলে তো ওদের গায়ের উত্তাপ আরো বেড়ে যাবে। কি করব মহারাজ, আমার ছোট বাড়ি, দুখানা মাত্র ঘর, কোথায় এদের রাখবো বলুন তো? তাই এই খোলা উঠোনই একমাত্র ভরসা। আসলে আসলে সত্যি কথা বলতে কি, এদের এভাবে এই চড়া রোদের মধ্যে বসিয়ে রাখতে আমিও চাইনি মহারাজ, কিন্তু কিন্তু আমি নিরুপায়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি নিজের কাজ করো। আচ্ছা মহারাজ, এই বলছিলাম যে রাজবাড়ির একতলায় তো অনেক ঘর, তা সেখানেই তো এদের নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করা যায়। তাহলে তো খুব ভালো হয় মহারাজ। সেটাই করো তাহলে। রাজবাড়ি থেকে গাড়ি এনে এদের সকলকে আপাতত রাজবাড়িতে নিয়ে তোলো। আমি এক্ষুনি সব বন্দোবস্ত করে ফেলছি মহারাজ। এত লোককে গাড়িতে শুইয়ে কোথায় নিয়ে যাচ্ছে বলতো? সামনে আবার গোপাল। ওমা, তুই জানিস না, কাল থেকে তো কৃষ্ণনগরে অনেক লোক অজানা জ্বরে কাহিল হয়ে পড়েছে। সে খবরটা তো জানি, কিন্তু কোথায় চলেছে ওরা? চল চল একবার ওই রাজবৈদ্যকে জিজ্ঞাসা করে দেখি, চল। বৈদ্যমশাই, ও বৈদ্যমশাই। কি? এদের কোথায় নিয়ে যাচ্ছেন? দেখেছে, আপদেরা ঠিক এসে হাজির। রাজবাড়িতে? কেন? বহু লোক একসঙ্গে এসে পড়েছে তো, আমার বাড়িতে তো জায়গা নেই, তাই এই রাজবাড়িতেই নিয়ে যাচ্ছি। মন্ত্রীমশাই, আপনি এদিকে পায়ের উপর পা তুলে নাচাচ্ছেন, ওদিকে তো অজানা জ্বরে অনেকেই নাচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, টেকো গোপাল রাজসভায় এসে বলছিল বটে, কিন্তু আমি অতটা পাত্তা দিইনি। আজ জ্বর হয়েছে, কাল ছেড়ে যাবে। না 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 না, ব্যাপারটা অত সোজা নয়। দেখলাম পর পর গরুর গাড়িতে চাপিয়ে রোগীদের রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সে কি রে? না না, তাহলে তো একবার গিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, তাই যান, না হলে তো আপনাকে পিছনে ফেলে সব বাহুবা ওই টেকো গোপাল নিয়ে নেবে। একটু জল জল। তেষ্টা পেয়েছে? দাঁড়া, আনছি। দাঁড়াও গোপাল, দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। এই নিন। আপনি আমাকে জল দিচ্ছেন? ওরে, কেন দেবেন না? রানীমা যেমন একদিকে মহারানী, তেমন আমাদের সকলের মা রে। গোপাল তো দেখছি রানীমাকে খুব তোষামোদ করছে। মহারাজ, এসব কি শুনছি? তা চোখের সামনেই তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এদের রাজবাড়িতে এনে তোলা হলো কেন? তাহলে কোথায় তোলা হবে? আসলে ঠাঠা রোদের মধ্যে থাকতে থাকতে এরা আরো বেশি করে অসুস্থ হয়ে পড়তে পারত, তাই এই গোপালের কথা মতো এদের রাজবাড়িতে এনে তোলা হলো। এটা কিন্তু খুব খারাপ হলো। ঘুম করে সাধারণ প্রজাদের রাজবাড়িতে আনা কিন্তু খুব অন্যায় হলো। আরে বাবা, রাজবাড়ি তো আর ধর্মশালা নয় যে যাকে তাকে আশ্রয় দিতে হবে। কি রাজবাড়ি করছো বলো তো? মনে রাখবে, সাধারণ প্রজারা আছে বলেই রাজা আছে, আর রাজা আছে বলেই তো রাজবাড়ি। তা বিপদে আপদে এরা রাজবাড়িতে আশ্রয় পাবে না তো কোথায় পাবে? তোমার বাড়ি। না, মানে তাই কাজের সময় অযথা ফুট না কেটে নিজের কাজে যাও। ব্যাস। খুব বড় রকমের একটা ভাড়া কাটলো। সে তো বটেই, ঠিক সময় মতো হাল না ধরলে অজানা ওই জ্বর কিন্তু মহামারীর আকার নিতে পারত।
তবে আজ যে আপনি চিন্তামুক্ত তার সব কৃতিত্বই কিন্তু আমাদের রাজবৈদ্যের। দিন রাত এক করে শুধু চিকিৎসা করে গেছে। হ্যাঁ, সে তো বটেই। তবে আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা মহারাজ? ভাবছি ভবিষ্যতে যদি আবার এইরকম একসাথে অনেক লোক অসুস্থ হয়ে পড়ে, তাহলে তারা একসাথে থাকবে কোথায়, আর চিকিৎসাই বা পাবে কি করে? আমিও সেই কথাই ভেবেছি। বারবার তো আর সকলকে রাজবাড়িতে এনে তোলা যায় না। তাহলে একটা কাজ তো করা যেতেই পারে মহারাজ। কি কাজ? কৃষ্ণনগরে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুললে কেমন হয়? ধরুন কটা ঘর, তাতে কিছু শয্যা থাকবে। বাহ বাহ, অসুস্থ মানুষেরা সেখানে আশ্রয় পাবে। ওষুধ, সেবা, পথ্য, শুশ্রূষা সবই পাবে একই ছাদের তলায়। হ্যাঁ, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না গোপাল। আর আমার বাবার নামে এই স্বাস্থ্য কেন্দ্রের নাম দেব রঘুরাম রায় স্বাস্থ্য কেন্দ্র। নাও গোপাল, নাও, কাল থেকেই একটা ভালো জমি দেখে এই স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু করে দাও। কিন্তু স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে তো বিস্তর খরচ লাগবে। যা লাগবে রাজকোষ থেকে দেওয়া হবে। কিন্তু পরের মাসেই যে নবাবকে খাজনা দিতে হবে, তাই এখনই রাজকোষ থেকে অনেক টাকা খরচ করে দিলে খাজনা দেবেন কি করে? সেটাও একটা সমস্যা বটে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এসেছে? তাহলে বলে ফেলো। আমি বলি কি, কৃষ্ণনগরে মহারাজের আম বাগানে তো অজস্র আম ফলে। হ্যাঁ, ফলে। আর মহারাজের আদেশ মতো প্রজারা সেই আম খায়। এবার আর খাবে না। পরিবর্তে ওই আম ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হবে। আমার মনে হয় আম বিক্রি করে যে অর্থ রোজগার হবে তাই দিয়ে অনায়াসে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কাজ হয়ে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। এখন তাহলে রাজকোষ থেকে অর্থ নিয়ে কাজ শুরু করে দেওয়া যাক। পরে আম বিক্রির টাকা দিয়ে রাজকোষের ঘাটতি পূরণ করে দেওয়া যাবে। কিন্তু মহারাজ, প্রজারা এতদিন বিনা পয়সায় ওই সব ভালো ভালো মিষ্টি আম খেয়ে এসেছে। এবার যদি খেতে না পায় তাহলে তো বিদ্রোহ করতে পারে। ওটা চিন্তা করবে না মন্ত্রী মশাই, ওদের বোঝানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। ঠিক আছে। আচ্ছা মহারাজ, আমি কি ফল বিক্রেতাদের সাথে কথা বলবো? না 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 না, সেটা আমি নিজে বলবো। তাহলে তো 2 পয়সা রোজগারের পথ বন্ধ হয়ে গেল। তাহলে স্বাস্থ্য কেন্দ্র বানানোর দায়িত্বটা আমাকে দেওয়া হোক। না, ওই দায়িত্ব আমি গোপাল আর রাজবৈদ্যকেই দেব বলে ভাবছি। আমি তাহলে কি করব? এতদিন ধরে যা করে এসেছো তাই করবে, খাবে আর ঘুমোবে। অপদার্থ একটা। শুনেছিস তো, মহারাজের বাগানের আম খাওয়া এবছর বন্ধ হয়ে গেছে। শুনেছি তো, আর শোনা অবধি মনটা এত খারাপ হয়ে গেছে যে কি বলবো। কত সব ভালো ভালো মিষ্টি আম, ল্যাংড়া, ফজলি, গোলাপ ঘাস, পেয়ারা ফুলি। ও এই নামগুলো মনে করলেই না জিভে জিভে জল চলে আসে। আচ্ছা, এক কাজ কর না, এই যে মহারাজের বাগানের আম খাওয়া এবছর নিষেধ হয়ে গেল, এর জন্যে প্রজাদের খেপিয়ে তুলতে পারিস? সেগুড়ে বালি মন্ত্রী মশাই, এ রাজ্যে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে জেনে প্রজারা সব 2 হাত তুলে নাচছে আর মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাই এই সময় ওদের খেপাতে গেলে কি হবে সেটা বুঝতে পারছেন তো। কিন্তু আম না খেতে পারার দুঃখ এখন রাখবো কোথায়? ধুর মুখ্য, দুঃখ করতে যাবি কেন? ওই যে একটা কথা আছে না, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আরে আমরা চিনির মতো মিষ্টি আম খাবো আর চিন্তামণি তা জুগিয়ে যাবেন। কি করে? রাতে এলেই বুঝতে পারবি। বুঝলে গোপাল, এত তাড়াতাড়ি যে এত বড় একটা কর্মযজ্ঞ শেষ হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আর সবই সম্ভব হয়েছে এই তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। এই কটা দিন তুমি যে কি দৌড়ঝাঁপ করলে সে আর কি বলবো গোপাল। তোমার মনের মতো হয়েছে তো রাজবৈদ্য? খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, এই কৃষ্ণনগরে একটা স্বাস্থ্য কেন্দ্র তো তৈরি হলো। হ্যাঁ,
ভাবো তো এটা কত বড় একটা পাওনা। গোপাল দাদা, ও গোপাল দাদা, শিগগির একবার রাজবাড়ি চলো, মহারাজ ডাকছেন। মহারাজ ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, খুবই জরুরি। চলো তো দেখি। তুমি এই দিকটা দেখো, আমি আসছি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ জরুরি তলব কেন? দেখো না কি মুশকিলে পড়েছি। এই পাইকারি ফল বিক্রেতা এসে বলছে যে গাছের অনেক আম নাকি চুরি হয়ে যাচ্ছে। সে কি? হ্যাঁ গোপাল দাদা, বাগানের সব গাছের আম দেখে দর দিয়েছিলাম, কিন্তু এখন পাড়তে এসে দেখি অনেক গাছেই আম কম। এভাবে চলতে থাকলে চুক্তি অনুযায়ী আমি কি করে দাম দেব বলো তো? আমার যে অনেক ক্ষতি হয়ে যাবে গোপাল দাদা। আম চুরি হয়ে যাচ্ছে? কিন্তু আমি তো এ রাজ্যের সকলকে বলে দিয়েছিলাম এবছর আম গাছ থেকে কেউ যেন আম না পারে। আমার কথায় সকলে রাজিও হয়েছিল। আর তবুও চুরি যাচ্ছে, আর গাছে উঠে কেউ বা কারা আম খেয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কি করে বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি গাছের নিচে আমের খোসা আর আমের আঁটি পড়ে থাকতে দেখেছি। আচ্ছা, হনুমান বা বাদুরও তো খেয়ে যেতে পারে। না গোপাল দাদা, হনুমান বা বাদুড়ে খেলে তো এত পরিপাটি করে খেত না। আমের খোসা আর আঁটি দেখলেই বুঝতে পারবে খুব পরিপাটি করে খাওয়া, মানে যাকে বলে মানুষে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, চিন্তা করো না, আর যাতে আম চুরি না হয় সেটা আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখো, না হলে পুরো টাকা দিয়ে কম আম নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ও গোপাল, কিছু একটা ব্যবস্থা করে আম চুরি বন্ধ করো, না হলে আমওয়ালারা যদি বিগড়ে গিয়ে আম নিতে না চায়, তাহলে আম বিক্রি টাকা দিয়ে রাজকোষের ঘাটতি পূরণ হবে কি করে? আর ঘাটতি পূরণ না হলে নবাবের খাজনাই বা দেব কি করে? কথা দিচ্ছি মহারাজ, আজ রাতের মধ্যেই আম চোরকে ধরব। গুলটে, এই গুলটে। কি গো গোপাল দাদু, হঠাৎ ডাকছো কেন? শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কথা? হ্যাঁ, আমার সঙ্গে আয়, পুটিকেও ডেকে নিতে হবে। শোন গুলটে, আমাদের এখন পা টিপে টিপে সমস্ত আম বাগানটা ঘুরে দেখতে হবে। কেউ যদি গাছে উঠে আম খেতে আসে, তাহলে তোর ওই গুলতি দিয়ে তার দিকে গুলি ছুঁড়ে মারবি। ঠিক আছে। আর আমি খনা গলায় ভয় দেখাবো, এই তো? আর বাছাধনেরা পালাতে গেলেই খপ করে ধরবো, ঠিক আছে? ঠিক আছে। চল এখন পা টিপে টিপে চারদিকটা দেখি। কি হলো, শুধু কি নিজেরাই খেয়ে যাবি? আরে আমার দিকে টপাটপ করে ফেল। আস্তে মন্ত্রী মশাই, আস্তে, কেউ শুনতে পাবে। এই তো এতগুলো দিলাম, এর মধ্যেই খেয়ে ফেললেন। আরে হতভাগা, আম খাবার জন্যই তো এত রাতে ভূতের মতো আম বাগানে এসেছি রে। দে দে, আরো দে। তাহলে চোর আমাদের নাগালের মধ্যে। নে গুলটে, চালা গুলতি। এই কেড়ে, আমরা আম বাগানের ভূত। হতচ্ছাড়া, রাতের বেলা চুরি করে আম খেতে এসেছিস? এমন ঘাড় মোটকে দেব না। ওরে বাবা, বাবা, রাম 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 রাম। ওরে বাবা রে, কি হলো মন্ত্রী মশাই? কি বুবু করছেন বলুন তো? ওরে হতভাগা, ভূত এসে আমায় ঘিরে ধরেছে। ওরে বাবা, ওরে বাবা। ভূত? ঘটারে, গাছের ওপর থেকে লাফ মার। ওরে হতভাগা, বেঁচে বেঁচে সেই আমার ঘাড়েই পড়লি। ওরে আমার ঘাটটা যে সাত করে মহাত হয়ে গেল রে। ওরে ওরে মারে, ওরে। দাদু, এ তো আমাদের মন্ত্রী মশাই গো। মনে হচ্ছে ঘাড়টা মোটকে গেছে। ভূতের ঘাড়ে ভূত পড়ে ভূতের ঘাড় মোটকে দিয়েছে। এসব তাহলে আমাদের মহামান্য মন্ত্রী মশাইয়ের কাজ। হ্যাঁ, যা তোরা দৌড়ে গিয়ে মহারাজকে খবর দে।
ওরে বাবা ঘাড়ে কি যন্ত্রণা! আহ আপনার ঘাড়ের যা অবস্থা তাতে বেশ কিছুদিন এই স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় শুয়ে থাকতে হবে। একে বলে যেমন কর্ম তেমন ফল। ছি ছি মন্ত্রী, শেষকালে রাতের অন্ধকারে আম চুরি করে খাচ্ছিলে। ভুল হয়ে গেছে মহারাজ। ও রাজবৈদ্য, একটু তাড়াতাড়ি সারিয়ে দাও না ভাই। একেবারে না, তোমার মতো পাজি লোকের যোগ্য শাস্তি হয়েছে। এতে কিন্তু একটা লাভও হয়েছে মহারাজ। লাভ? কিসের লাভ? আগে আজকেই তো স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা ছিল, তা একেবারে রোগী শুদ্ধ উদ্বোধন। এটা কি কম কথা মহারাজ? আমরাও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হতে চাই। গাছ থেকে পড়ে উড়ি বাবা, গাছ থেকে পড়ে গিয়ে দুজনেরই মনে হয় গোড়ালির হাড় ভেঙে গেছে। বাহ 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 বাহ, কি সৌভাগ্য আমাদের! একটা নয়, দুটো নয়, একেবারে তিনটে মুমূর্ষু রোগী দিয়ে উদ্বোধন হবে। এ কি চারটিখানি কথা! আর সেরে ওঠার পর বুঝতে পারবে প্রহারেণ ধনঞ্জয় কাকে বলে। না ভাই,